আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করছি একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে খুব চর্চা রাজনীতিবিদদের মধ্যে হচ্ছে, সমাজের একটা অংশের মধ্যে হচ্ছে, কিন্তু বাকি অংশ সে বিষয়ে নির্বিকার। ওয়াকফ বলে একটা ব্যাপার আছে, ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ। আমাদের ভারতের হিন্দু সমাজের একটা বড় অংশ এ সম্পর্কে কিছুই জানেন না, জানার কোনো দরকারও বহুদিন ধরে হয়নি। কিন্তু সম্প্রতি এই বছর আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার একটা বিল পেশ করলো সংসদে, যার জেরে আমরা দেখলাম বিষয়টা নিয়ে চর্চা শুরু হলো দেশ জুড়ে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ওয়াকফের নামে মুসলিম সমাজের যে সম্পত্তি তার অপব্যবহার হচ্ছে, দুর্নীতি হচ্ছে। অন্যদের কারো কারো বক্তব্য, এটা হচ্ছে সমাজের একটা বৃহৎ অংশে তাদের ব্যক্তিগত ধর্মাচরণের, ধর্মের সঙ্গে যুক্ত সামাজিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, তার উপর হস্তক্ষেপ। একটা জেপিসি পর্যন্ত গঠন হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যেটা এই বিজেপি সরকার এমন খুব বিরল ঘটনা, এবং তাতে বাক বিতণ্ডা এরকম পর্যায়ে পৌঁছেছে যে তার রিপোর্ট আমরা সংবাদ মাধ্যমে দেখছি। জেপিসি গঠন করতে বাধ্য হয়েছে আসলে সরকার। বিষয়টা কি, বিতর্কটা কি, এবং এর পিছনে রাজনীতি কি, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস তার অধ্যাপক সরফরাজ আহমেদ খান। দেখেন, ওয়াকফ আইন আমাদের দেশে এখন যেটা আছে 1995-এর যে একটা, তার মধ্যে মাঝখানে অ্যামেন্ডমেন্ট গুলো এসে ওটাকে খুব কম্প্রিহেন্সিভ একটা জায়গাতে আনা হয়েছে লয়ের মধ্যে। তো হঠাৎ করে তার অ্যামেন্ডমেন্ট যেভাবে চেষ্টা করা হলো, এখন যে বিলটা এসছে, বিলটাকে যদি আমরা সত্যিকারে পড়ি ঠিক মতন, তাহলে এটা অ্যাপারেন্টলি মনে হয় যে বিলের উদ্দেশ্য কিন্তু ওয়াকফ প্রপার্টি প্রোটেকশন নয়, বিলের উদ্দেশ্য কিন্তু অন্য জায়গা। আমি সেগুলো এক এক করে ব্যাখ্যা করব কোন জায়গায় এটা এই বিলটা আঘাত আনছে। তা ওয়াকফ বিলকে যদি আমরা বলি, মানে কয়েকটা প্রভিশন যেটা কত অ্যাবসার্ড, যেটা এখানে আইনে এনেছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা মুসলিম ধর্মীয় লোকের একটা ইস্যু, কিন্তু এর একটা লার্জার কনোটেশন আছে, লার্জার ইম্প্যাক্ট হবে, যেটা শুধু মুসলিমদের নয়, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কেন এই যে যতগুলো রিলিজিয়াস অর্গানাইজেশন, এটা হতে পারে আজকে ওয়াকফ টার্গেট, কিন্তু রিলিজিয়াস অর্গানাইজেশন এটা বাস্তব যে আমরা রিলিজিয়াস বেসড সোসাইটি, যেখানে অনেক মানুষই নিজের প্রপার্টি গুলো ধর্ম কাজের জন্য দান করেন। তারা, এটা হিন্দু প্রপার্টি হতে পারে, দেবস্থান প্রপার্টি হতে পারে, মন্দিরের জন্য হতে পারে, মসজিদের জন্য হতে পারে। আজকে গভর্নমেন্টে হয়তো চোখে লাগছে যে ওয়াকফের অনেক বেশি প্রপার্টি, তারা একটা আঘাত আনার চেষ্টা করছে। কালকে সেম আঘাত আসবে কেন, এই সেম প্রপার্টি কিন্তু অনেক বেশি প্রপার্টি হিন্দু ট্রাস্টদেরও আছে। তো এই যে ইস্যুটা হচ্ছে মেন প্রপার্টি নিয়ে গভর্নমেন্টের যে একটা উদ্দেশ্য, ইন্টেনশনটা ভালো নয়। আমি সেটা একটু জাস্ট ব্যাখ্যা করি কি কি এনেছে, কয়েকটা জিনিসগুলো কত অ্যাবসার্ড। যেমনি প্রথম একটা জিনিস আনলো, কেউ যদি ওয়াকফ করতে যাবে তাকে প্রমাণ করতে হবে যে ওয়াকফ করা মানে হচ্ছে আমার পার্সোনাল প্রপার্টি আমি ধর্মের জন্য, ধর্মীয় কাজে ব্যবহারের জন্য, সামাজিক কাজে ব্যবহারের জন্য দান করে দিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ। তো ওয়াকফটা যে দেবত্ব সম্পত্তি, দেবস্থান প্রপার্টির জন্য, এখানে কিন্তু শুধু রিলিজিয়াস নয়, এটা হচ্ছে রিলিজিয়াস প্লাস চ্যারিটেবল, দুটোর জন্য করা যেতে পারে। মেন উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকিফ যে নিজের প্রপার্টি দিয়েছে, যেই ইন্টেনশন নিয়ে সেটা দিয়েছে, সেই ইন্টেনশনে ইউজ হতে পারে। বলে কারো সম্পত্তি কেউ যদি দিয়েছে মসজিদ হবে, তাহলে মসজিদে ইউজ হবে। কেউ যদি দিয়ে থাকে যে মসজিদ হবে, তার সঙ্গে মাদ্রাসা হবে, তার সঙ্গে স্কুল হবে, কলেজ হবে, তার পারপাসে ইউজ হবে। কেউ যদি প্রপার্টি ডোনেট করে থাকে এই বলে যে প্রপার্টিটা একটা স্কলারশিপ তৈরি হবে, বাচ্চাদের পড়াশোনার কাজে হবে, বলে এই যে ওয়াকিফ যে ডোনেট করেছে, ডোনারের ইন্টেনশন হচ্ছে প্যারামাউন্ট, সেই হিসাবে এটা ইউজ হবে। কিন্তু পারপাসটা পায়াস, ইট ক্যান বি রিলিজিয়াস, ইট ক্যান বি চ্যারিটেবল, যাতে সমাজের একটা কাজে আসতে পারে। এটা সবসময় নয় যে রিলিজিয়াসের লোক করছে তারই বেনিফিটের জন্য, দ্য বেনিফিশিয়ারি অন্যরাও হতে পারে, কোনো বাধা নেই। যেমনি একটা কনসেপ্ট আমরা বলি খিদমতে খালক, এটা বেসিক কনসেপ্ট। কেন এটা ম্যান্ডেট ইসলামে,
যে লার্জার ওয়ার্ল্ড কমিউনিটির জন্য, পুরো পৃথিবীতে যে কটা মানুষ সবার জন্য খিদমতের জন্য, তাদের সাপোর্টের জন্য কাজ করা যেতে পারে, চ্যারিটি করা যেতে পারে, কোনো বাধা নেই। বলে এই রিলিজিয়াস পারপাসটা শুধু এই নয় যে পিওর রিলিজিয়াস, ইট ক্যান বি চ্যারিটেবল অলসো। কিন্তু রিলিজিয়াস চ্যারিটেবল যে পারপাস গুলো আইনটা ছিল, আইনটা বেশ ভালোই ছিল, কিছু অ্যামেন্ডমেন্ট করেছিল প্রভিশনস গুলো। আমি যেখানে বলি যে কয়েকটা জিনিস যেগুলো এনেছে নতুন, সেটা খুব অ্যাবসার্ড। যেমনি একটা জায়গাতে এনেছে যে 5 বছর মিনিমাম তার একটা রিকোয়ারমেন্ট আছে যে কেউ যদি ওয়াকফ করে তাকে এটা প্রমাণ করতে হবে হি ইজ প্র্যাকটিসিং মুসলিম ফ্রম লাস্ট 5 ইয়ার্স। দেখুন, কেউ একজন মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম কিভাবে প্র্যাকটিস করে, কে ডিটারমাইন করবে এগুলো? হু উইল বি অথরিটি? মানে একজন মুসলিম আছে, তার বেসিক প্যারামিটার তারা 5 বছর কেন? একজন আমি ডিসাইড করতে পারি, আমি হয়তো প্র্যাকটিস মুসলিম নয়, কিন্তু আমি ওয়াকফ করতে পারি আমার প্রপার্টি ফর লার্জার ইন্টারেস্ট। সেম ওয়েতে আরো কয়েকটা জিনিস, যেমনি একটা কনসেপ্ট ছিল আমাদের ওয়াকফে, এটা অন্য প্রপার্টিতেও আছে, হিন্দুদের প্রপার্টির মধ্যেও যারা দেবস্থান প্রপার্টি দেয়। অনেক সময় ধরুন একটা মন্দির তৈরি কেউ করেছে আজ থেকে 100 বছর আগে, নিশ্চয়ই যখন মন্দির তৈরি করার জন্য জমিনটা দিয়েছে হয়তো দলিল করেনি, কিন্তু তার ইন্টেনশন আছে ইট উইল বি ইউজ ফর দ্য পারপাস অফ দ্যাট টেম্পল। বা তার আরো যদি প্রপার্টি মন্দিরকে দিয়ে থাকে, দেবস্থানকে দিয়ে থাকে, ওই প্রপার্টি থেকে যে ইনকাম হবে বা যে কিছু জিনিস আসবে, ইট উইল বি ইউজ ফর দ্যাট টেম্পল। সেম ওয়েতে আপনার ওয়াকফের জন্যও আমরা চিরকাল একটা কনসেপ্ট আছে যেটাকে বলি ওয়াকফ বাই ইউজার্স। ধরুন কেউ 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে কেউ নিজের জমিনতে মসজিদ বানিয়ে দিয়েছে। এখন মসজিদ তো ইন্ডিভিজুয়াল ল্যান্ডে হয় না, মসজিদ যখন করেছে ইট ইজ ওয়াকফ ইন দ্য নেম অফ গড, ওটা প্রপার্টিটা বিকামস গডস প্রপার্টি। এখন হয়তো দলিল করেনি, কিন্তু লাস্ট ইমেমোরিয়াল টাইমের জন্য কন্টিনিউ প্র্যাকটিস থেকে ইট এস্টাবলিশ যে ওই জায়গাটায় মসজিদ আছে বা মাদ্রাসা আছে, এন্ড কেউ এটা উইথ ইন্টেনশন এটা দিয়েছে মসজিদের জন্য। এইরকম ওয়াকফকে আমরা বলতাম ওয়াকফ বাই ইউজার্স। এই অন্য প্রপার্টি যারা মন্দিরের ক্ষেত্রেও, দেবস্থান প্রপার্টি ক্ষেত্রেও এটা কিন্তু খুব অ্যাপ্লিকেবল, কোর্ট অ্যাকসেপ্ট করেছে। ইভেন সুপ্রিম কোর্ট রিসেন্টলি 2022 সালে একটা জাজমেন্টের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে একটা লং পিরিয়ড ইমেমোরিয়াল টাইম থেকে কেউ যদি ইউজ করে একটা পারপাসে, ইট উইল বি কনসিডার অ্যাজ ওয়াকফ বাই ইউজার্স, একটা রিকগনাইজ দিস কনসেপ্ট। এখন ওয়াকফ বাই ইউজার্সকে ডিলিট করেছে, তাহলে কি ইন্টেনশনটা হচ্ছে যে আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টকে সুপারসাইড করব, চেঞ্জ করব এইভাবে? এটা কিন্তু খুব অ্যাবসার্ড। কেন? এতে কি হবে, লিটিগেশন বাড়বে। এখন কারুর হয়তো মানে কারুর দাদু বা তার বাবা করে গেছেন, আজকে যদি ওয়াকফ বাই ইউজার্স না করি, তাহলে তার ফ্যামিলি লোকগুলো না আমার প্রপার্টি, আমার মসজিদ, আমার জায়গা, এই নিয়ে আননেসেসারি লিটিগেশন তৈরি হবে। যে জিনিসটা ওয়াকফ বোর্ডের একটা প্রসেস আছে, খুব সিস্টেমেটিক আইন আছে, যেখানে ওয়াকফ কমিশনার ইনভেস্টিগেট করে, একটা পাবলিক হিয়ারিং কল করে, নোটিশ দেয়, তারপরে সে ডিটারমাইন করে ওটা ওয়াকফ বাই ইউজার্স আমরা অ্যাকসেপ্ট করবোই করবো না। সেম ওয়েতে ধরুন কর্ণাটকা যেটা দেবস্থান প্রপার্টি নিয়ে যে আইনটা আছে, সেখানে সেম ভাবে কমিশনার ডিসাইড করে প্রপার্টিতে। এখন একটা আরো যেমনি অ্যাবলিশ করেছে ওয়াকফ বাই ওরাল অ্যাপয়েন্টমেন্ট অফ দি মোতাওয়াল্লি বা ওরাল কাস্টমারি যেটা ওয়াকফ করা হতো সেটাকে অ্যাবলিশ করেছে নতুন লাইনের মধ্যে। ওরাল ওয়াকফে কমপ্লিটলি ব্যান করেছে। আমাদের এখানে নতুন কনসেপ্ট চললো, এটা ওয়াকফ আগে ছিল শিয়া ওয়াকফ, সুন্নি ওয়াকফ। এখন কোন গ্রুপই কিন্তু হোমোজেনিয়াস নয়, এখন সুন্নিদের মধ্যেও অনেক সাবসেক্টস আছে, শিয়াদের মধ্যে অনেক সাবসেক্টস আছে। কিন্তু এখানে দুটো কনসেপ্ট আনলো যে বোহরা আর আগা খানি, না, দিস বোথ গ্রুপস আর এরা পার্ট হচ্ছেন শিয়াদের। এখন অ্যাপারেন্টলি কমিউনিটি বেস কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে, তারা ডিমান্ড কোনো দিন করতো, তাহলে তাদের জন্য সেপারেট ওয়াকফ করতেন। কিন্তু এটা হচ্ছে একটা ডিভিশন পলিটিক্স, যে ওর গ্রুপের মধ্যেই আমি একটা জিনিস তৈরি করে দেবো যে মুসলিমদের যে শিয়া গ্রুপের মধ্যে একটা ডিভিশন তৈরি হয়ে যাবে। বলে এর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আননেসেসারিলি বোহরা কমিটির জন্য, আগা খানি কমিটির জন্য, উইচ ওয়ার সেক্ট অফ শিয়া, তাদের জন্য ওয়াকফ এনেছে। আপনার ওয়াকফ বোর্ড যে তৈরি করা একটা সিস্টেম, সে তাকে উইকেনিং করছে। যেমনি দেখবেন ওয়াকফ বোর্ড আছে, একটা জুডিশিয়াল বডি আছে ওয়াকফ ট্রাইব্যুনাল, সমস্ত পুরো অ্যাক্টের মধ্যে যেখানে যেখানে বলা ছিল যে ট্রাইব্যুনালের ডিসিশনস ওটা হবে বাইন্ডিং, তারপরে হচ্ছে তার এজুকেশন লোক অ্যাপিল যেতে পারে বা রিটে যেতে পারে, সেই প্রভিশনস এর মধ্যে এনে দিল হাউ এভার দ্য অর্ডার অফ ট্রাইব্যুনালস আর নট বি ফাইনাল।
না আমি জানি না কোনো ট্রাইব্যুনালে অর্ডারের মধ্যে এরকম বলা আছে কি একজন ট্রাইব্যুনালের অর্ডার কেউ যদি পছন্দ না হয় দ্য পার্টি ক্যান গো ফর অ্যাপিল, কিন্তু কেউ যদি অ্যাপিলে না যায় ট্রাইব্যুনালের অর্ডার ইজ অলওয়েজ ফাইনাল বলে, আর যদি অ্যাপিলে যায় ইটস কন্টিনিউশন অফ দ্য প্রসিডিংস। এখানে বলা যে প্রত্যেক ক্লজের মধ্যে ট্রাইব্যুনাল অর্ডার ইজ নট ফাইনাল, হোয়াট উই ওয়ান্ট টু ইন্ডিকেট আমরা কোনো একটা ডিসপিউট যেটা ট্রাইব্যুনালের মধ্যে ডিসাইড হচ্ছে আমরা ফাইনালিটি চাইছি, মনে করি যে তার এগেনস্টে অ্যাপিল হবে, উই ক্যান ক্রিয়েট অ্যাপিল প্রভিশনস, কিন্তু এর বলার তো প্রয়োজন নেই, কারণ কোনো ট্রাইব্যুনালের মধ্যে এরকম শব্দ বলা থাকে না যে এটা ফাইনাল নয় বলে। এই একটা ইস্যু যেটা আমাদেরকে আমরা দেখি অনেক সময়তে। তারপরে আরো অনেকগুলো কনসেপ্ট এসছে, যেমনি ট্রাইব্যুনালের যে এখতিয়ার ছিল সে এখতিয়ার গুলোকে ডিভাইড করে দিয়েছে, এখতিয়ার গুলোকে কেড়ে নিয়েছে। এখন প্রপার্টি নিয়ে একটা পাওয়ার দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন দ্য সেন্স কালেক্টরকে পাওয়ার দেওয়া আছে। এখন কালেক্টর আগেকার যে সিস্টেম ছিল যে ওয়াকফ বোর্ড যেটা স্টেট লেভেলের মধ্যে আছে, একটাই ওয়াকফ স্টেটের প্রপার্টি ক্যান বি ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। ধরুন একজন ওয়াকফ করলো, তার প্রপার্টি সাউথ 20 পরগনাতে আছে, নর্থ 20 পরগনাতে আছে, মুর্শিদাবাদে আছে। এখন ওয়াকফের সার্ভে কমিশনার আছে, তারা সার্ভে করবে, প্রপার্টি নিয়ে ডিটারমাইন করবে ওয়াকফ কিনা, বোর্ডের একটা ক্ষমতা দেওয়া আছে। এখন বললো যে কালেক্টর ডিসাইড করবে। এখন অনেক সময়তে ওয়াকফ প্রপার্টি নিয়ে একটা পিকুলিয়ারিটি হচ্ছে, অনেক জায়গাতে কিন্তু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে এনক্রোচার অফ ওয়াকফ প্রপার্টি। এখন যার এগেনস্টে অ্যালিগেশন যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, আমি বলছি সে কালেক্টরই ডিসাইড করবে যে ওয়াকফ প্রপার্টি কি নয়। আর তারপরে বলেছে যতক্ষণ আপনার পেন্ডিং থাকবে ওখানে ওয়াকফ কালেক্টরের কাছে প্রিজাম্পশন হবে যে গভর্নমেন্ট প্রপার্টি বলে, একটা অনেক কমপ্লিকেশনস ক্রিয়েট করার চেষ্টা করলো। আপনার আগে যে কিছু প্রোটেকশন আনা হয়েছিল আইনের মধ্যে 107, 108, 108 যেখানে ছিল ওই আপনার লিমিটেশন পিরিয়ডটা অ্যাপ্লাই করতো না ওয়াকফে এক্সেট্রা, সে পাওয়ার গুলোকে কাটেল করেছে। আরো আমি বলি ইন্টেনশনটা কেন বলছিলাম ক্লিয়ার নয়। ওয়াকফ নিয়ে সব থেকে মেজর চ্যালেঞ্জটা কি আছে? দ্য মেজর চ্যালেঞ্জ হচ্ছে যে ওয়াকফের প্রপার্টি এটা বাস্তব অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে। এই এনক্রোচমেন্টটাকে রিমুভ করার জন্য অনেক দিন থেকে আর্গুমেন্ট হচ্ছে যে পাবলিক প্রেমিসেস এভিকশনস যে একটা আছে ও আইনের মধ্যে আনা কেন, কিন্তু পরবর্তীকালে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ যারা আছে ল ডিপার্টমেন্ট তারা বললো যে না ওর মধ্যে আনা যাবে না, একটা সেপারেট বিল করা হোক বলে। লাস্ট গভর্নমেন্ট ইউপিএর সময়তে রাজ্যসভাতে আপনার একটা বিল প্লেস করা হয়েছিল স্পেসিফিক্যালি ফর এনক্রোচমেন্টটাকে রিমুভ করা যেতে পারে, পাওয়ারফুল ল। এই গভর্নমেন্ট যখন এই বিলটা আনলো অ্যামেন্ডমেন্ট বিল, তার আগে ওটাকে উইথড্র করলো। যে জিনিসটা যেটা রেমেডি আজকে ডেটের মধ্যে যদি ওয়াকফের সব থেকে বড় চ্যালেঞ্জ থাকে, সে চ্যালেঞ্জ হচ্ছে এনক্রোচমেন্ট। এনক্রোচমেন্টের রেমেডি হচ্ছে আরো শক্তিশালী ল ফর রিমুভাল অফ এনক্রোচমেন্ট। যে আইনের চেষ্টা করা হয়েছিল ফর রিমুভাল এনক্রোচমেন্ট, ওই আইনটাকে উইথড্র করলো করে এই বিলটা আনলো যেখানে পাওয়ারটা অনেক জায়গায় ডাইলুট করেছে আর পাওয়ারটা আপনার কালেক্টরকে দিয়েছে। এই যে ইমপ্লিকেশনসটা আজকে যদি ওয়াকফকে এভাবে ওয়াকফ প্রপার্টিকে টার্গেট করে আর কালেক্টর একটা এখতিয়ার দিয়ে প্রপার্টিকে যদি এই চেষ্টা থাকে বা ইন্টেনশন থাকে কোনোভাবে তাকে এনক্রোচমেন্টকে জাস্টিফাই করা যেতে পারবে বা প্রপার্টির উপরে চোখ থাকে, দ্য সেম থিং মে হ্যাপেন টু আদার রিলিজিয়াস প্রপার্টি বলে। একজন ধর্ম ম্যাটার গুলো ইট শুড বি ডিসাইড বাই দেম। আরো একটা ইস্যু দেখেন, যতগুলো আপনি দেখবেন যারা বিভিন্ন স্টেটে যে বিভিন্ন রিলিজিয়াস ট্রাস্ট গুলো হিন্দু ট্রাস্ট নিয়ে যে আইনগুলো আছে, বহু আইনের মধ্যে স্পেসিফিকলি বলা আছে যে সেই বডি শুড বি কনসিস্ট অফ অনলি পিপুল বিলং টু দ্যাট রিলিজন। ধর্ম ইস্যুগুলো শুড বি লেফট টু দ্য পিপুল অফ দ্যাট গ্রুপস। এখন নতুন লতে অ্যামেন্ড করে বললো যে না ম্যান্ডেটরি নন মুসলিম রাখতে হবে বিভিন্ন জায়গাতে। আগে যে বোর্ড তৈরি হতো, বোর্ড ওয়াজ উইথ ভোটিং, একটা নিজের কলেজিয়েট আছে, একটা কলেজ আছে যারা ভোট দিত, কিন্তু ডেমোক্রেটিক সিস্টেম ইন উইচ যেখানে মেম্বাররা হতো ইলেকশন। এখন সব জায়গায় এনেছে বাই নমিনেশন। তো তাকে ডেমোক্রেটিক্যালি তাকে হার্ম করা আর তার পাওয়ারটা কাটেল করা আর তার ছাড়া উইথড্র করে নেওয়া, যে আগেকার প্রভিশনের মধ্যে বলা ছিল যদি কেউ প্রপার্টি এনক্রোচ করে তাহলে সেরকম অফেন্স গুলো হচ্ছে একটা পেনাল অফেন্স, নন বেলেবল অফেন্সেস। নতুন লতে সেটাকে ডিক্রিজ করে বেলেবল অফেন্স করলো, পানিশমেন্টটা কম করে দিল। এটা ইন্ডিকেট করে যে যারা এটা এই নতুন অ্যামেন্ডমেন্ট বিলটা ইট ইজ আ হেভেন ফর এনক্রোচার, যারা প্রপার্টি ওয়াকফের ক্যাপচার করতে যাচ্ছে
or maybe intention is something bad, আর তার সঙ্গে ইট মে ইনক্রিজ লিটিগেশন। তো অনেক জায়গা কিন্তু অনেক রকম ডিফিসিয়েন্সি আছে। আমি একটা নাম দিয়েছে উমিদ, বলা হয় হোপ। এই বিলটা আমার মনে হয় এটা নাউমিদি এনেছে, এটা ক্রিয়েট কান্ট্রি টু হোপ, যে একটা সিস্টেমটাকে ডিস্ট্রয় করার চেষ্টা আছে আইনি বিলের মধ্যে। আগে যদি আলোচনা হবে, আমি বিভিন্ন সেকশন নিয়ে বলবো কি কি কোন জায়গায় আছে, বাট ডেফিনেটলি ইট ইজ নট হোপফুল ল। থ্যাংক ইউ সরফরাজ, আপনি অনেক ডিটেলসে বললেন, অনেকগুলো জিনিস আমরা বুঝলাম, শুনলাম। আমি খুব সংক্ষেপে দর্শকদের জন্য আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আরেকবার বলে দিচ্ছি। আজকে যদি আমি একটা কথার কথা বলছি, আজকে যদি হিন্দুদের, আমি এবং বিকাশ ভট্টাচার্য হিন্দু, জন্মসূত্রান্ত হিন্দু, আজকে ধরা যাক আমাদের কোনো একটা হিন্দু ধর্মস্থানে তারা কিভাবে সমাজ সেবা করবে, কিভাবে চ্যারিটি করবে, কিভাবে তারা ধর্মস্থান রক্ষা করবে, এই কমিটির মধ্যে বাধ্যতামূলকভাবে অহিন্দুকে ঢোকানো হয়, সেগুলো কি আমাদের পক্ষে খুব ভালো লাগবে? যারা ধর্ম সম্পর্কে উদাসীন তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার ধারণা যারা ধর্ম সম্পর্কে সচেতন তাদের খুব ভালো লাগবে না। ওয়াকফ সংক্রান্ত যে নতুন পরিবর্তন সরকার করতে চায় তাতে সেটাই করা হচ্ছে। একটা ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব যে ব্যবস্থা ছিল, তাদের ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সেবা, চ্যারিটেবল বিভিন্ন কাজ সমাজের জন্য দরকার। এতিমখানা প্রচুর চলে, মানে অনাথ আশ্রম যাকে বলে, প্রচুর এতিমখানা চলে ওয়াকফের মধ্যে। এই সমস্ত কিছু ব্যবস্থাপনার মধ্যে অন্য ধর্মের লোকেদের ঢোকা বাধ্যতামূলক করা হচ্ছে। তুই প্রশাসনিক কর্তা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ঢোকানো হচ্ছে। এটা কি পছন্দ হতো? আমি জানি না। আরেকটা প্রশ্ন হচ্ছে, বহু বছর ধরে যা চলে আসছে পরম্পরা সূত্রে, তাকে বদলে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে একটা আজকের দিনে আইন প্রণয়ন করে। এটা অনেকটা সেই, আমার মনে পড়ছে, আমি বিকাশ দা আছেন এখানে, আইনজীবী বলবেন নিশ্চয়ই, আজকে যদি আমাকে হঠাৎ সুদীপ্ত সেনগুপ্ত, আমার অনেক বয়স হয়ে গিয়েছে, 60 বছর বয়স হয়ে গিয়েছে, আমাকে হঠাৎ বলা হয় আপনি প্রমাণ করুন তো বসে আপনি ভারতের নাগরিক, কাগজপত্র দেখান তো, দেখাতে পারবো না। কারণটা বলে রাখি এখানে, যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি যখন জন্মেছি, বাড়িতে জন্মেছি, আমার বাবা তখন একটা সাব ডিভিশন এসডিও ছিলেন, হাসপাতালে যেতে পারি, আমি সেখানেই জন্মেছিলাম। আজকে সেই কারণ দেখে আমাকে যদি বলা হয় যে আপনার জন্মের শংসাপত্র সার্টিফিকেট দেখাতে, আমি পারবো না। কত বছর আগে সম্পত্তি কেউ দিয়ে গেছেন কোন ব্যবহারের জন্য, তাদের দলিল প্রমাণ করতে হবে। এই ব্যবস্থা একটি ধর্ম সম্প্রদায়ের উপর আঘাত নয়? এবং এটা কতখানি গুরুত্বপূর্ণ একটা আঘাত আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রতি, সে সম্পর্কে আমাদের সৌভাগ্য যে আমাদের দেশের যে আইন প্রণেতা তারা সচেতন হয়েছেন, জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন হয়েছে,